গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের মানস স্যার, ভূগোল বিষয়ের শিক্ষক। আমরা বেশ কিছুদিন ধরে বিগত কয়েকটি ক্লাস ধরে আমরা একটা নির্দিষ্ট অধ্যায় সম্পর্কে আলোচনা করছি এবং সেই অধ্যায়ের আমরা বেশ কিছু অংশ ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। এবং সে আলোচনা করতে করতে আমরা যে প্রশ্নোত্তর গুলো তোমাদেরকে দিয়েছিলাম, আমি যে বাছাই করা যে প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদেরকে দিয়েছিলাম এবং তোমাদেরকে বলেছিলাম যে তোমরা এই প্রশ্ন উত্তরগুলো একটু সঠিকভাবে টেক্সট বই থেকে দেখে আসবে, নিজেরা একটু পড়ে আসবে, জেনে আসবে। তাহলে তোমাদের যেমন এই পড়াটা অনেকটা তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে আমিও বুঝতে পারি যে তোমরা এই বিষয়টা কতটাখানি বুঝতে পেরেছো বা জানতে পেরেছো, সেগুলো আমরা একটু বুঝতে পারি, তাই তো? আচ্ছা, এইখানে আমি একটু বলি, সেটা হচ্ছে যে পূর্বের ক্লাসে তো আমরা আলোচনা করেছিলাম যে এই যে বর্জ্য ব্যবস্থাপনা, এই বর্জ্য ব্যবস্থাপনাকে কিভাবে আমরা বর্জ্য ব্যবস্থাপনা করতে পারি। অর্থাৎ প্রথম দিন আমরা জেনেছি কি কি ধরনের বর্জ্য হয়, সেই বর্জ্যর কতটা, কোনটা বা কোন বর্জ্যগুলো ক্ষতিকারক, কোনগুলো একটু কম ক্ষতিকারক, কোনগুলো পরিবেশের সাথে মিশে যায়, কোনগুলো সহজে মিশতে পারে না। আবার পরিবেশের সাথে মেশার সঙ্গে সঙ্গে মানুষেরও এর ব্যাপক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, মানুষও এর ফলে অসুস্থ হয়ে পড়ছে, সেগুলো আমরা জেনেছি। বজ্রের উৎস সম্পর্কে আমরা আলোচনা করেছি যে কোন জায়গা থেকে বা কোথায় কত বেশি পরিমাণে বর্জ্য উৎপন্ন হতে পারে বা উৎপন্ন হয়, কিভাবে সেগুলোকে সংগ্রহ করা হয়। এই উৎস সম্পর্কেও আমরা বিস্তারিত আলোচনা করেছি ইতিমধ্যে। এবং এই উৎসের পরে আমরা আলোচনা করেছিলাম যে এই বর্জ্য ব্যবস্থাপনার কি কি এর প্রভাব লক্ষ্য করা যায়। অর্থাৎ এই যে বর্জ্যগুলো আমরা দেখছি চারিদিকে, এই বর্জ্যগুলো আমাদের পরিবেশে কি ধরনের ক্ষতিকর প্রভাব, মানে তো সেই প্রভাব, এই বর্জ্যের প্রভাব তো ভালো খুব একটা হয় বলে আমাদের অন্তত মনে হয় না। তবে হ্যাঁ, অবশ্যই হয় কোনগুলো, যেগুলো জৈব বর্জ্য পদার্থ, যেগুলো সহজে মাটির সাথে মিশে যায়, সার তৈরি করা যায়, জৈব সার তৈরি করা যায়, সেগুলো পরিবেশের পক্ষে ভালো। এবং কিভাবে সার তৈরি হয় সেই সম্পর্কেই কিন্তু আজকে আমরা আলোচনা করব। তাহলে দেখো, প্রথমে উৎস, বর্জ্যের প্রকারভেদ, কি কি এর ক্ষতিকারক দিক, প্রভাব বিস্তার, সব আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে বলতো আমরা যে কোন বর্জ্য, প্রকৃতি অনুসারে কটা বর্জ্য ছিল। তাহলে কঠিন বর্জ্য ছিল, তরল বর্জ্য ছিল, আর গ্যাসীয় বর্জ্য ছিল। খুব ভালো বলেছো। তাহলে এই যে কঠিন, তরল এবং গ্যাসীয়, তাহলে তিন ধরনের যে তিনটি বর্জ্য রয়েছে, এই বর্জ্যগুলোকে নিশ্চয়ই প্রত্যেকের ব্যবস্থাপনা একরকম হবে না, হবে কি? তাহলে কঠিন বর্জ্য পদার্থের বা বর্জ্য দ্রব্যের, তার ব্যবস্থাপনা একরকম পদ্ধতিতে হবে, নির্দিষ্ট রকম পদ্ধতি থাকবে। আবার তরল যে বর্জ্য পদার্থগুলো ছিল, তার একটা পৃথকীকরণ বা তার আলাদা করার পদ্ধতি, ব্যবস্থাপনার পদ্ধতি আলাদা থাকবে। আবার গ্যাসীয় পদার্থের ক্ষেত্রেও একই রকম ভাবে তারও নির্দিষ্টকরণ বা তারও ব্যবস্থাপনার পদ্ধতি সম্পূর্ণ আলাদা। তাহলে আমরা ধাপে ধাপে কঠিন বর্জ্য পদার্থ, তরল বর্জ্য পদার্থ আর গ্যাসীয় বর্জ্যের নির্দিষ্টভাবে আলাদা করে আলোচনা করব আমরা, ঠিক আছে? আচ্ছা, আজকের ক্লাস শুরু করবার আগে আমরা প্রতিদিন যেটা করে থাকি, যে প্রশ্ন উত্তর পর্ব আলোচনা। এই প্রশ্নোত্তর পর্ব আলোচনা আমরা কিসের জন্য করি বলো তো? একদম ঠিক, যে তোমরা, তোমাদের কতখানি মূল্যায়ন হয়েছে, কতখানি তোমরা ভালোভাবে সেই বিষয়টাকে জানতে পেরেছো বা বুঝতে পেরেছো, কতটা তোমরা আয়ত্ত করতে পেরেছো এই প্রশ্নোত্তর সম্পর্কে। এবং দেখা গেল ক্লাসে আমরা আলোচনা করবার সময় আমরা কিন্তু সহজেই ঘাড় নেড়ে দিই, মাথা নেড়ে দিই, হ্যাঁ আমরা সবই বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। কিন্তু অনেক সময় দেখা যায় যখন আমরা প্রশ্নোত্তর পর্ব বা টেক্সট বইটা
পাঠ্যপুস্তকটা যখন একটু পড়ি তখন অনেক কিছুই আমরা সঠিকভাবে বুঝতে পারি না, তো সেগুলোও আমরা পরবর্তী ক্লাসে প্রশ্নোত্তর পর্ব আলোচনার মাধ্যমে সেই সেই সমস্যাগুলো কিন্তু আমরা সহজেই দূরীকরণ করতে পারি। ঠিক আছে, তাহলে আমি বেশি খুব একটা প্রশ্ন জিজ্ঞাসা করব না, আমি কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করব, সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবে, সবাই উত্তর দেবে আশা করি। তো আমি শুরুতেই যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে যে এই যে বজ্র ব্যবস্থাপনা, এই বজ্র ব্যবস্থাপনার কটি পর্যায় আছে? ভেরি গুড, এই বজ্র ব্যবস্থাপনার 4টি পর্যায় রয়েছে, তাই তো? 4টি পর্যায় কি কি সেগুলো আমাকে একটু বলো তো। প্রথমতই হচ্ছে যে যেটা 4টি পর্যায়ে, আমরা যদি এগুলোকে ইংলিশ টার্মে ব্যবহার করি তাহলে আমাদের এর পরবর্তী একটা প্রশ্ন আছে। হ্যাঁ ঠিক বলেছে, আমার বন্ধু ঠিক বলেছে, 4R। যে 4R বলতে কি বোঝো? এই 4R সম্পর্কে আমরা যখন আলোচনা করব তাহলে আমাদেরকে অবশ্যই এগুলোর ইংলিশ টার্মটা আমাদের জানতে হবে, তাহলে আমরা সহজে এই জিনিসগুলোকে বুঝতে পারবো, জানতে পারবো, তাই না? তাহলে সেই জন্য আমি বলছিলাম যে এগুলোর ইংলিশ টার্মগুলো যদি এর সঙ্গে সঙ্গে আমরা একটু পরিচিত হই, এবং আমরা আলোচনা করবার সময় কিন্তু বাংলা টার্ম ইংলিশ টার্ম দুটো নিয়েই আমরা বলেছিলাম, সেগুলো সম্পর্কে আমরা একটু বলি। ঠিক আছে, তাহলে 1 নম্বর শুরুতে যেটা ছিল পরিমাণ হ্রাস, তাহলে পরিমাণ হ্রাসের ইংলিশ কথা কি আছে? রিডিউস, তাই তো? রিডিউস রয়েছে। তারপরে রয়েছে তোমার 2 নম্বর ছিল পুনর্ব্যবহার, পুনর্ব্যবহারের ইংলিশ কি ছিল? রিইউজ। আচ্ছা, তারপরে পুনর্নবীকরণ, সেটা কি আছে? রিসাইকেল। আর একদম লাস্ট ছিল হচ্ছে প্রত্যাখ্যান অর্থাৎ রিফিউজ। তাহলে এই যে প্রত্যেকটা ওয়ার্ডের এই যে প্রত্যেকটা ওয়ার্ড বললাম, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম যে লেটার আছে, প্রত্যেকটা লেটার কি আছে? আর। তাহলে এই আর গুলোকে বা নিয়ে আমরা এটাকে একটা বলতে পারি 4R। এটা পরীক্ষায় ভীষণ ইম্পর্টেন্ট, 4R পদ্ধতি বা 4R জিনিসটা কি। তো যখনই জিজ্ঞাসা করবে এবার তোমাদের বিস্তারিতভাবে এখানে আলোচনা করতে হবে, তাই তো? তাহলে প্রথমে আমরা আলোচনা করলাম যে কি? পরিমাণ হ্রাস অর্থাৎ রিডিউস। কি রিডিউস করতে হবে আমাদের? যাতে আমাদের এই সম্পদের, অতিরিক্ত সম্পদের ব্যবহার সেটা আমরা রিডিউস করতে পারি, যাতে আগামী দিনের যারা রয়েছে তারাও যাতে সেটাকে ব্যবহার করতে পারে, অর্থাৎ অপচয় বন্ধ করতে হবে, তাই তো? এবং অতিরিক্ত পরিমাণে যে দ্রব্যগুলো পরিবেশে মিশে যায় না, অর্থাৎ কঠিন বর্জ্য পদার্থের মধ্যে প্লাস্টিক, কাঁচ, পলিথিন, এই জিনিসগুলোকে যতটা সম্ভব আমরা কম পরিমাণে ব্যবহার করব, তাহলে এটা রিডিউস করা যাবে কিছুটা হলেও। রিডিউসের পরে ছিল আমাদের পুনর্ব্যবহার, রিইউজ। এমন কিছু দ্রব্য আছে যেগুলোকে আমরা একবারের বেশি পরিমাণে ব্যবহার করতে পারি, বা সেই রকম দ্রব্যই আমাদেরকে বাজার থেকে কিনতে হবে। ঠিক আছে, তাহলে রিইউজ করতে পারবো কিছু কিছু দ্রব্য, বা বিভিন্নভাবে ঘর সাজানোর কাজে লাগানো যেতে পারে, বা প্লাস্টিক বা কাঁচের বিভিন্ন দ্রব্য সেগুলোকে আমরা কিন্তু পেনদানি ব্যবহার করতে পারি, ঘরের শোপিস হিসেবে ব্যবহার করতে পারি, বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। আর 3 নম্বর ছিল পুনর্নবীকরণ অর্থাৎ রিসাইকেল। কি এই রিসাইকেলটা? এটা হচ্ছে যে আমরা কোনো একটা দ্রব্য ব্যবহার করবার পর সেটা যদি পরিবেশে ফেলেও দিই, পৌরসভা কর্তৃক বা সরকার কর্তৃক সেই দ্রব্যগুলো কি করে? সংগ্রহ করে নেওয়া হয়। সংগ্রহ করার পর সেগুলো নির্দিষ্ট যে রিসাইক্লিং ফ্যাক্টরি রয়েছে, নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, সেগুলো প্রসেস করে সেগুলোকে আবার অন্য কোনোভাবে নতুন কোনো যদি রূপ দেওয়া হয় এবং সেগুলোকে যদি পুনরায় ব্যবহার করা যায়, তাহলে সেগুলো কিন্তু আমরা পুনর্নবীকরণ বা রিসাইকেল বলি। ঠিক আছে, আর লাস্ট যে অংশ ছিল সেটা প্রত্যাখ্যান, রিফিউজ। অর্থাৎ আমরা এমন কিছু করব যাতে পরিবেশ সুস্থ এবং সুন্দর থাকে, সে দ্রব্যগুলো ব্যবহার করব, খারাপ দ্রব্য ব্যবহার করব না। প্লাস্টিক ব্যান্ড হওয়া উচিত। এই যে রিফিউজ, আমি প্লাস্টিক ব্যবহার
যতটা পারি প্লাস্টিকের ব্যবহার আমাকে বন্ধ করতে হবে। কাপড়ের ব্যাগ, চটের ব্যাগ আমরা ব্যবহার করব। এই যে এভাবে রিফিউজ করতে হবে, তাহলে এটাই হচ্ছে 4R পদ্ধতি, তাই তো? আচ্ছা, এই ছিল আমাদের পূর্বের দিনের ক্লাসের আলোচনার বিষয়বস্তু। সেটা আমরা প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে একটু আরেকবার একটু জেনে নিলাম সবাই মিলে, ঠিক আছে? আচ্ছা, এরপরে এই বজ্র ব্যবস্থাপনার তোমার পদ্ধতির পরে আজকে রয়েছে আমাদের বজ্র ব্যবস্থাপনার পদ্ধতি। সেই পদ্ধতিতে আমি শুধু তোমাদের বললাম যে কি কি ধরনের বজ্র ব্যবস্থাপনা আমরা দেখতে পাই। বজ্র দেখতে পাই 3 ধরনের: কঠিন, তরল আর গ্যাসীয়। তো আজকে আমরা কি আলোচনা করব দেখি, তোমাদের সামনে দেখে একটু। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে 4র্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনার কঠিন বর্জ্যের যে ব্যবস্থাপনা রয়েছে, সেই কঠিন বর্জ্যের ব্যবস্থাপনা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আর পরবর্তীতে আমরা তরল এবং গ্যাসীয় পদার্থের ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, আলোচনা সবাই একটু মনোযোগ সহকারে শুনবে। কারোর যদি কোথাও কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবে, তাহলে আমি তোমাদেরকে আরো একবার করে ভালোভাবে বলে দেব। এর প্রথমত এখানে যেটা দেখানো হচ্ছে, যেটা বজ্র ব্যবস্থাপনার পদ্ধতি। তাহলে বিভিন্ন উৎসের কঠিন, তরল ও গ্যাসীয় বর্জ্যের নিয়ন্ত্রণের কতগুলি পদ্ধতি রয়েছে। শুধুমাত্র আমরা মুখে বললেই হবে না যে এই কঠিন পদার্থের বা কঠিন বর্জ্যের আমরা ব্যবস্থাপনা করব, মুখে বললে হবে না, নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। এই নির্দিষ্ট কতকগুলি পদ্ধতির মাধ্যমে আমরা কিন্তু পরিবেশ থেকে এই বজ্র পদার্থের পরিমাণ দিনের পর দিন হ্রাস করতে পারি, ঠিক আছে? তো কতগুলো পদ্ধতি সেগুলো দেখো। আমরা শুধুমাত্র বাড়িতেও কিন্তু এটা আমরা করতে পারি, দেখবে, বা অনেক বাড়িতেই লক্ষ্য করা যায়, বা হাসপাতালেও তোমরা দেখে থাকবে। হাসপাতালে যখন যাও তখন দেখবে বিভিন্ন জায়গায় অনেকগুলো করে পৃথক পৃথকভাবে ডাস্টবিন রাখা হয়, কোনোটা সবুজ, কোনোটা হলুদ, কোনোটা নীল, এবং সেখানটাতে উল্লেখ করা থাকে যে এইগুলো সংক্রামিত বর্জ্য পদার্থের জন্য নির্দিষ্ট করা, এগুলো অসংক্রামিত বর্জ্যের জন্য নির্দিষ্ট করা, এগুলো সাধারণ বর্জ্য পদার্থ। তাহলে তাদেরকে সেইভাবেই নির্দিষ্ট জায়গায় নিয়ে গিয়ে তাদেরকে প্রসেসিং করা হবে। আমরা যদি বাড়িতেই বা নির্দিষ্ট জায়গায় যদি পৃথকীকরণ করে দিই, তাহলে কিন্তু পরবর্তীতে এটা আর বড় কোনো সমস্যা হয়ে দাঁড়ায় না। যেমন এরকম ভাবে দেখো, সেগ্রেগেট ওয়েস্ট অফ হোম প্রপারলি, এগুলো দেখো, কাগজ, পিটবোর্ড, শুকনো যে দ্রব্যগুলো সেগুলো রাখা হয়েছে, এগুলো হচ্ছে শাকসবজির খোসা, এগুলো রাখা হয়েছে, এগুলো বিভিন্ন ছোটোখাটো প্লাস্টিক, পলিথিন, এগুলোকে এখানে রাখা হয়েছে। তারপরে এখানটায় দেখো, এই যে এগুলোকে কিন্তু কোনো একটা বর্জ্যের যে উৎস, যে প্লান্ট বিভিন্ন থাকে, সেখানে এরকম ভাবে পৃথক করা হয়েছে। যেগুলো কাঁচের বোতল আলাদা করা হয়েছে, কাঁচের বোতলের যে মুখে যে ঢাকনা, ছিপি টাইপের থাকে, এগুলোকে এক জায়গায় করা হয়েছে, লেবেলগুলোকে এক জায়গায় করা হয়েছে। এগুলোকে বিভিন্নভাবে কিন্তু পৃথক করে দেওয়া হয়, ঠিক আছে? সেইগুলো আমরা জানবো। তো প্রথমে আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু কি? ভেরি গুড, কঠিন বর্জ্যের ব্যবস্থাপনা, ঠিক আছে? আচ্ছা, তাহলে শুরুতেই আমরা আজকে বললাম যে কঠিন বর্জ্যের ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো কঠিন বর্জ্যের ব্যবস্থাপনার, এই যে ব্যবস্থাপনা করতে হয় কঠিন বর্জ্যের, তার সর্বপ্রথম যে ধাপ সেটা হচ্ছে বজ্র পৃথকীকরণ। এই বজ্র পৃথকীকরণ ছাড়াও আরো দুটি নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে তোমার ল্যান্ডফিল, আর তৃতীয় যে ধাপ পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে কম্পোস্টিং বা জৈব সার। তো শুরুতেই আমরা বজ্র পৃথকীকরণ সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই। তো দেখো, কথাটার মধ্যেই এখানে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে বা বলা হয়েছে বজ্র পৃথকীকরণ, তার মানে বজ্রের পৃথক করতে হবে, তাই তো? কিভাবে পৃথক করতে হবে? তাহলে আমরা দেখো, যখন থেকে এই বজ্র ব্যবস্থাপনার চ্যাপ্টারটা আলোচনা শুরু করছিলাম, তখন থেকে কিন্তু আমরা নির্দিষ্ট শ্রেণীভিত্তিক আমরা আলোচনাগুলো করেছি।
প্রথমেই কঠিন, তরল, গ্যাসীয় আলোচনা করেছি। তারপরে আলোচনা করেছি তোমার বিষাক্ত, বিষহীন। তারপরে আলোচনা করেছি জৈব ভঙ্গুর, জৈব অভঙ্গুর। তাহলে আমাদের ধারণা ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে যে কোন পদার্থগুলো সহজে পরিবেশে মিশে যেতে পারে, মাটিতে মিশে যেতে পারে, আর কোন পদার্থগুলো মাটিতে মিশে যেতে পারে না, সেইগুলো আমরা ইতিমধ্যে জেনেছি, তাই না? তো সেইটা করবার আগে আমি তোমাদের ছবিগুলো একটু দেখার কথা বলছি। দেখো, ছবিগুলো দেখলে তোমরা একটু বুঝতে পারবে। প্রথম যে ছবিটায় দেখো, এখানটায় ওয়েস্ট সেগ্রিগেশন বা বর্জ্য পৃথকীকরণ যেটা বলা হচ্ছে, হলুদ ধরনের বা হলুদ রঙের পাত্রে দেখো বিভিন্ন ধরনের পেপার এদেরকে এখানে রাখা হচ্ছে। বিভিন্ন কাঁচ জাতীয় বর্জ্য পদার্থ, বর্জ্যদ্রব্য, সেগুলোকে এই নীল যে এটা রয়েছে সেখানে রাখা হচ্ছে। অর্গ্যানিক যা জৈব দ্রব্য, সেটাকে আমরা সবুজ পাত্রে রাখছি। প্লাস্টিক জাতীয় দ্রব্য, পলিথিন জাতীয় দ্রব্য, সেগুলোকে আমরা লাল বক্স যেগুলো রাখা হচ্ছে সেখানটায় আমরা রাখছি। তা আমরা যদি শুরু থেকেই বাড়িতে বা নির্দিষ্ট বর্জ্য যেখানটায় ফেলা হচ্ছে সেখানটাতেই যদি আমরা বর্জ্যের নির্দিষ্টভাবে পৃথক করে দিই, পৃথক করে পরে নির্দিষ্ট পাত্রে ফেলি, তাহলে কিন্তু খুব সহজেই বর্জ্যগুলোকে আমরা রিসাইকেল করতে পারি বা রিইউজ করতে পারি। কারণ এগুলো এখান থেকে যদি পৃথকীকরণ হয়ে যায় তাহলে নির্দিষ্ট জায়গায় প্রসেসিংয়ের মাধ্যমে এই বর্জ্যের পরিমাণটা কমে যেতে থাকবে। আর যদি না করা হয় তাহলে কি হবে? তাহলে ওই নির্দিষ্ট বর্জ্যের যে উৎস হচ্ছে, যে ভ্যাট হচ্ছে বা যে জায়গায় গিয়ে বর্জ্যগুলোকে ডাঁই করে রাখা হচ্ছে, তাহলে সেখানেই পৃথকীকরণ করতে হবে। পরের ছবিগুলো দেখো, এখানে দেখো বিভিন্ন লোক তাদের মানুষের হাত দ্বারাই, মানুষই কিন্তু এই প্লাস্টিক আলাদা, বোতল আলাদা করেছে, কাঁচের বোতল আলাদা করেছে। তারপরে এখানটাতে ছোট ছোট প্লাস্টিক, দুধের প্যাকেট, তেলের প্যাকেট, এরকম বিভিন্নভাবে পৃথক করে রাখা হয়েছে নির্দিষ্টভাবে তাদেরকে নষ্ট করবার জন্য। আর এখানে দেখো ইলেকট্রনিক্স যে বর্জ্য পদার্থ রয়েছে, কোনো খারাপ হয়ে যাওয়া ফোন, টিভি, মোবাইল হতে পারে, রেডিও হতে পারে, কম্পিউটারের বিভিন্ন পার্টস হতে, বিভিন্ন রকম ইলেকট্রনিক পার্টস হতে পারে, টিভি থেকে ফ্রিজ, এসি, প্রত্যেকের নির্দিষ্ট পার্টকে আলাদা আলাদাভাবে চিহ্নিত করে দেওয়া হয়। দেখবে তোমাদের বাড়ির আশেপাশে যদি কোনো এই যে আমাদের যে পাড়ায় যে কাকুরা আসে, ভাঙা লোহা দ্রব্য নিতে আসে, ফেরি করতে আসে, সেগুলো যখন তারা যে দোকানটায় তারা ফেলে, দেখবে সেখানে যদি কোনোদিন দাঁড়িয়ে থাকো, সেগুলোকে সেখানে কিন্তু ইলেকট্রনিক বর্জ্য বা লোহা, মাদারবোর্ড, কিবোর্ড বা এসির কোনো যেগুলো আলাদা সেভাবে কিন্তু সেখানে আলাদা আলাদাভাবে পৃথক করা হয়। তাহলে এই যে সম্পূর্ণভাবে পৃথক, কি কি ভাবে পৃথক করা যেতে পারে? জৈব ভঙ্গুর, তাহলে যেগুলো সহজে ভেঙে যায়, অভঙ্গুর, বিপজ্জনক ও কম বিপজ্জনক, ক্ষতিকর, সংক্রামক, অসংক্রামক, অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রের বা স্বাস্থ্য ক্ষেত্রের যে সংক্রামিত পদার্থ এবং অসংক্রামিত বর্জ্য পদার্থ, সেগুলোকেও আমরা আলাদা করতে পারি। এই সম্পূর্ণ আলাদা করার পদ্ধতিকে কি বলা হয়? সিগ্রেগেশন, পৃথকীকরণ। এটাই হচ্ছে এই বর্জ্য ব্যবস্থাপনার প্রাথমিক ও সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ধাপ। শুরুতেই যদি আমরা পৃথক করতে পারি, তবেই আমরা এর থেকে আলাদা আলাদাভাবে পৃথক করে নিতে পারবো দ্রব্যগুলোকে। অনেক দেশে বর্জ্যের উৎসস্থানেই কিন্তু বর্জ্যের প্রকৃতি অনুসারে তাদেরকে পৃথক পৃথক পাত্রে আলাদা করে বিভিন্ন জায়গায় তাদেরকে সংগ্রহ করে রাখা হয়ে থাকে। ঠিক আছে? দেখো কিভাবে আলাদা করা হয়। সবুজ পাত্র, জৈব ভঙ্গুর। দেখো সবুজ পাত্র এখানে দিয়েছে, জৈব ভঙ্গুর অর্গ্যানিক, যে সহজে পরিবেশে বিয়োজিত হয়ে যায় বিভিন্ন প্রাণীর দ্বারা। হলুদ পাত্র জৈব অবিশ্লেষ্য বর্জ্য পদার্থ, যে শক্ত, পিটবোর্ড, কার্ডবোর্ড, এগুলো সহজে বিশ্লেষিত হয় না এরকম ভাবে। আর ছোট ও দ্বিতীয় শ্রেণীর যে শহরগুলো রয়েছে, সেই শহরগুলো কি করা হয়? গৃহস্থালী এবং বাজারজাত দ্রব্যগুলি একটি নির্দিষ্ট আকারের ভ্যাট, দেখবে আমরা যে পাড়ায় বেরিয়ে নির্দিষ্ট কোথাও কোনো মোড়ে বা কোনো জায়গাতে, একটা ফাঁকা জায়গাতে ভ্যাট করে রাখা হয়েছে পৌরসভা, পঞ্চায়েতের তরফ থেকে, সেখানে কি করা হচ্ছে? বর্জ্য স্তূপ করে দাঁড় করে রাখা হচ্ছে। তারপর সেখান থেকে সাফাই কর্মীরা সেখান থেকে সেই বর্জ্যগুলো নিয়ে গিয়ে
নির্দিষ্ট জায়গায় জমা করে। ঠিক আছে, যেমন আমাদের কলকাতার সব থেকে বর্জ্য পদার্থের ডাই করা জায়গা হচ্ছে ধাপা। ধাপা এই যে গ্রাউন্ড বলা হয় এটা। ঠিক আছে, তো সেইভাবে এই দ্রব্যগুলোকে আবার নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হয়। সেইখানে যাওয়ার পরে কি করা হয়, জৈব ভঙ্গুর এবং অভঙ্গুর এই বর্জ্য পদার্থগুলোকে নির্দিষ্টভাবে পৃথক করা হয়ে থাকে। ঠিক আছে, এবং এক্ষেত্রে আরো একবার বলি যে স্বাস্থ্যকেন্দ্রের যে বর্জ্যগুলো সেগুলোকে সংক্রামিত পদার্থগুলো আলাদা এবং অসংক্রামক পদার্থগুলোকে আলাদা আলাদা করে নির্দিষ্ট পাত্রে রাখা হয়। ঠিক আছে, এইটা গেল বর্জ্য পৃথকীকরণ। এই বর্জ্য পৃথকীকরণ হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার সর্বপ্রাথমিক ধাপ। ঠিক আছে, এটা সম্পর্কে সবাই বুঝতে পারলে কিভাবে পৃথক করতে হবে এবং কোন কোন দ্রব্যকে কার থেকে পৃথক করে নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এই কঠিন বর্জ্য ব্যবস্থাপনার প্রাথমিক যে ধাপ বর্জ্য পৃথকীকরণ সম্পর্কে আমরা জানলাম। এবার দ্বিতীয় ধাপ হচ্ছে ভরাটকরণ। কি ভরাটকরণ, কোথায় ভরাট আমরা করতে পারি, সেটা হচ্ছে যে এর ইংলিশ কথা হচ্ছে ল্যান্ড ফিল। তো ভরাট করতে হবে আমাদের, কোথায় ভরাট করব, আমাদের ঘরের সামনে কি ভরাট করব তা নয়, বাজারের মধ্যে ভরাট করব তা নয়, তাহলে কোথায় ভরাট করব, যে শহর থেকে শহর অঞ্চলের বাইরে জনহীন কোনো নিচু বা পতিত জমি, যেগুলো চাষবাসের ক্ষেত্রে ব্যবহার হয় না, মাটি ততটা অনুর্বর, সে জায়গাগুলোতে কি করা হয়, সে নিচু জমিতে জমা করবার জন্য ভরাট করার যে পদ্ধতি, এটাকে হচ্ছে ল্যান্ডফিল বলা হচ্ছে। তাহলে যে জৈব বর্জ্য কোনো নির্দিষ্ট নিচু জমিতে জমা করে তারপর সেগুলোকে ভরাট করা হচ্ছে, ভরাট করার যে পদ্ধতি সেটাকে বলা হচ্ছে ল্যান্ডফিল। ঠিক আছে, শহর অঞ্চলের বাইরে জনহীন নিচু পতিত জমিতে কত মিটার গভীর গর্ত কাটা, 2 মিটার গভীর প্রায় সুবিস্তৃত একটা বড় গর্ত কেটে ফেলা হয়। ঠিক আছে, এই গর্তকে কেটে সেই গর্ত কাটার পরে সেইখানে এই স্তূপাকারে যে আবর্জনাগুলো রয়েছে, আবর্জনা ফেলার স্থানটিকে ডাম্পিং গ্রাউন্ড বলা হয়ে থাকে। মানে যে জায়গাটাকে ধরো নোংরাগুলোকে ফেলা হচ্ছে এটাকে ডাম্পিং গ্রাউন্ড বলা হচ্ছে। যেমন আমাদের কলকাতার ধাপা এখন নোংরা ফেলে ফেলে সে নিচু জমিটা এখন পাহাড় সমান হয়ে গেছে। তুমি যদি কোনোদিন কলকাতার মা উড়াল পুল দিয়ে দেখো ধাপার দিকটাতে, দেখবে সেখানে পাহাড় মতো হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি করা হয়, ওই গর্তে কি দ্রব্য আমরা ফেলবো, গর্ত তো কাটা হলো, মানে ভরাট করার জন্য কোন ধরনের দ্রব্য, কি দ্রব্য সেখানে আমরা ফেলতে যাব, কেবলমাত্র জৈব বর্জ্য জমা করার পরে কি করতে হবে, মাত্র 20 থেকে 30 সেন্টিমিটার একটা মাটির স্তর দিয়ে তার উপরে ঢেকে দিতে হবে। ঠিক আছে, তাহলে এইরকম ভাবে আমরা কতগুলো স্তর করতে পারি। আচ্ছা, দোকানে বা কোথাও বিরিয়ানির স্তর সাজাতে দেখেছো, প্রথমে ভাত দেওয়া হচ্ছে, মাংস দেওয়া হচ্ছে, আলু দেওয়া হচ্ছে, আবার ভাত দেওয়া হচ্ছে, আবার আলু দেওয়া হচ্ছে, আবার মাংস দেওয়া হচ্ছে, এরকম ভাবে লেয়ার তৈরি করা হয় না। এই ভরাটকরণে কি করা হয়, এই যে গর্ত কাটা হয়েছে, প্রথমে মাটি রয়েছে একদম নিচে, তার উপরে কি রাখা হচ্ছে, বর্জ্য পদার্থগুলো যেগুলো সহজে মাটির সাথে মিশে যাচ্ছে, তার উপরে আবার মাটি ছড়িয়ে দেওয়া হলো, আবার খানিকটা বর্জ্য পদার্থ দেওয়া হলো, আবার মাটি দেওয়া হলো, এরকম পরপর অনেকগুলো মাটির স্তর করা হয়। করার পরে মাটিতে কি হয়, এই যে গর্তটা সমান হয়ে যায় এবং জৈব বর্জ্য পদার্থগুলো চিরদিনের মতো অপসারিত হয়, থেকে পরিবেশ থেকে, দৃশ্য দূষণ থেকে অপসারিত হয়ে গেল। এবং এই যে বর্জ্য পদার্থগুলো নির্দিষ্ট সময় পরে এগুলো সম্পূর্ণভাবে মাটির সাথে মিশে যাবে, কারণ এগুলো সারে পরিণত হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। ঠিক আছে, আচ্ছা, পারমাণবিক ও চিকিৎসা সংক্রান্ত বিপজ্জনক বর্জ্যগুলিকে মোড়ক করে মাটির নিচে চাপা দেওয়া হয়। কি করা হয়, সেগুলোকে নির্দিষ্টভাবে প্যাকিং করা হয় আগে, যাতে সেইগুলি সহজে মাটির সাথে বা জল লেগে কোনোভাবে তার জীবাণুগুলো, তার ভাইরাসগুলো, ব্যাকটেরিয়াগুলো যাতে না মিশতে পারে মাটিতে, মোড়ক করে নেওয়া হয় আগে,
প্যাকেট করে নেওয়া হয়, করে তারপরে মাটির নিচে চাপা দেওয়া হয়। ঠিক আছে, দেখো এই যে কিভাবে কোথায় গর্ত করা হচ্ছে, দেখো এই যে রেসিডেন্সিয়াল এরিয়া, এখান থেকে বেশ খানিকটা দূরে যেখানে পতিত জমি, দেখো এই জমিটা রুক্ষ শুষ্ক, এটা বুঝতে পারছি আমরা, জমিতে সেভাবে ফসল ফলছে না, এখানে গর্ত করা হলো, গর্ত করে এখানে দ্রব্যগুলোকে, বর্জ্যপদার্থগুলোকে চাপা দিয়ে দেওয়া হলো এবং মাটির স্তরে স্তরে চেপে সেগুলোকে সমান করে দেওয়া হলো। মানে সেই জায়গাটা কিন্তু আর ফাঁকা থাকবে না, এমন ভাবে গর্ত করতে হবে যে পরিমাণ বর্জ্য পদার্থ রয়েছে সেইগুলো ভরাট করে বা মাটি দিয়ে যেন সেটা পুনরায় আগের মতো অবস্থায় হয়ে যায়। ঠিক আছে, তাহলে 2 নম্বর পদ্ধতি সম্পর্কে আমরা জানলাম, ভরাটকরণ। এরপরে আচ্ছা, এই ভরাটকরণের যে কি কি সুবিধা এবং কি কি অসুবিধা আছে সেগুলো আমরা একটু জানবো। দেখো আগের বারে আমি বললাম যে মাটিটাকে নির্দিষ্ট স্তর করতে হবে, এই যে এরকম ভাবে স্তর হয়ে গেছে, বর্জ্য পদার্থের একটা স্তর মাটি, আবার স্তর মাটি, আবার স্তর মাটি, এরকম ভাবে কিন্তু স্তর হয়ে গেছে বিভিন্ন জায়গাতে। এখান থেকে কিন্তু নির্দিষ্ট জায়গা হিসাবে এই যে মিথেন বা বিভিন্ন গ্যাসগুলো কিন্তু, যেহেতু বর্জ্যগুলো পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, এখান থেকে কিন্তু গ্যাসও নির্গত হয়, তখন সেগুলো কি বলে, ল্যান্ডফিল গ্যাস বলা হয়। দেখো এই যে মিথেন নির্গত হচ্ছে এই নিচের জায়গা থেকে, জৈব আবর্জনা স্তরে ব্যাকটেরিয়ার কাজের ফলে, এই যে আবর্জনা স্তর, এই যে স্তরটা পরপর, ব্যাকটেরিয়ার কাজের ফলে পচন ঘটছে, পচন ঘটার ফলে মিথেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন সালফাইড, অ্যামোনিয়া ইত্যাদি গ্যাস কিন্তু উৎপন্ন হয়, তাই তো? একে কি বলা হচ্ছে, ল্যান্ডফিল গ্যাস বলা হয়। ঠিক আছে, এগুলি জ্বালানি হিসেবে অন্য কাজে লাগে, পচনের দুর্গন্ধ থেকে বায়ু দূষণের মাত্রাও কমে যায়, কারণ এগুলো মাটির তলায় চাপা পড়ে যাচ্ছে, সেভাবে গন্ধটা পরিবেশে ছড়িয়ে পড়তে পারে না, বায়ু দূষণের পরিমাণও ধীরে ধীরে কমতে থাকে এবং এর ফলে মাটির হিউমাস বৃদ্ধি পেয়ে উর্বরতা বেড়ে যায়। তাহলে মাটির হিউমাসও বৃদ্ধি পেয়েছি, উর্বরতা বেড়ে যাচ্ছে এবং রোগ সংক্রমণ থেকে কিন্তু রক্ষা পাচ্ছি আমরা। তাহলে ভরাটকরণের সুবিধাগুলো বুঝতে পারলে, নির্দিষ্ট জায়গায় ল্যান্ডফিল গ্যাস হচ্ছে, দুর্গন্ধ কমে যাচ্ছে, সেখানে হিউমাস তৈরি হচ্ছে, রোগ সংক্রমণের হাত থেকে আমরা রক্ষা করতে পারছি, তাই তো? তাহলে এটা গেল ভরাটকরণের সুবিধা। তাহলে প্রত্যেকটা জিনিসের সুবিধাও যেমন থাকে, কিছু কিছু অসুবিধাও আমাদের সম্মুখীন হতে হয়। সুবিধার পাশাপাশি কি কি অসুবিধা রয়েছে, এই যে বর্জ্যগুলি যখন পচে যাচ্ছে, ঠিক আছে, পচে যাওয়ার ফলে রাসায়নিক বৃষ্টি, রাসায়নিক কি করে, রাসায়নিক পদার্থ এখান থেকে হচ্ছে রাসায়নিক রসগুলো, এই বৃষ্টির জলের সাথে চুইয়ে মাটির জলস্তরে মিশে ভূগর্ভস্থ জল দূষণ ঘটছে। দেখা গেল এই যে এই জায়গাটা স্তর রয়েছে, মানে জৈব পদার্থের স্তর, সেগুলো কি করছে, এখান থেকে রসগুলো পড়ে চুইয়ে 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 ভৌম জলস্তরের সঙ্গে মিশে যেতে পারে। ভৌম জলের সঙ্গে মিশে গেলে কি হবে, আমরা যে জল নিচ থেকে ওপরে উত্তোলন করছি, তাহলে সেই জলটা দূষিত হয়ে যেতে পারে। এই যে কুয়ো আছে দেখো, যে লিচেট, কি বলা হচ্ছে, এই ময়লা বা আবর্জনা ধোয়া জলকে লিচেট বলা হয়, এই যে লিচেট, তাহলে এগুলো কিন্তু ভৌম জলের সঙ্গে মিশে আবার উপরে উঠতে পারে, তখন সেটা আবার আমাদের পক্ষে বা মানুষের বা পরিবেশের পক্ষে সেটা খারাপ একটা লক্ষণ। এটাই একমাত্র বড় সমস্যা রয়েছে, তাই না? তাহলে এমন একটা জায়গা আমাদের খুঁজে নিতে হবে, বার করতে হবে, যার কাছাকাছি অঞ্চলে, যাতে সেই জন্য জনমানবহীন বলেছে, সেখানটায় যাতে কোনো এই যে কল বা যেটা ভৌম জলে আমরা যে উপরে তুলি, সেই যাতে ভৌম জলের যাতে কল না থাকে সেখানটাতে, বোরিং ওয়েল বা টিউবওয়েল যাই বলি না কেন, সেখানে যাতে কাছাকাছি না থাকে। ঠিক আছে, আচ্ছা, এরপরে রয়েছে সার উৎপাদন। সার উৎপাদন, এই সার উৎপাদন তোমরাও কিন্তু বাড়িতে করে থাকো, কিভাবে করো বলো তো? হ্যাঁ, দেখবে বাড়ির আশেপাশে বা বাড়ির কাছাকাছি কোনো একটা অঞ্চলে তোমার বাবা কাকা একটা গর্ত করে রেখেছে, সে গর্তে কি ফেলা হয় বলো তো? সেইখানে পচে যাওয়া বিভিন্ন দ্রব্য, এবং সেগুলোকে এই জন্যই বাড়ি থেকে আগেই পৃথকীকরণ আমরা করে নিচ্ছি। দেখো, তাহলে আগেই পৃথক করে কোন জিনিসগুলো পচে যাবে,
কোন জিনিসগুলো পচবে না, তাহলে সেই পচে যাওয়া জিনিস অর্থাৎ ফল মূল, নষ্ট হয়ে যাওয়া মাছের হাড় কাঁটা, এই মাংসের হাড়, এইগুলো কি করছি একটা নির্দিষ্ট গর্তের মধ্যে আমরা ফেলে দিচ্ছি, বাড়িতে বিভিন্ন গর্তের মধ্যে আমরা ফেলে দিচ্ছি। তো দীর্ঘদিন ধরে সেখানে পড়ে থাকার জন্য আস্তে 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 দেখবে ওই গর্তটা কিন্তু হঠাৎ করে ভর্তি হয়ে যায় না, কিন্তু যদি প্লাস্টিক ফেলতে শুরু করো তাহলে সেগুলো আর পচবে না, তখন ওই গর্তটা কিন্তু ভরাট হয়ে যাবে। কিন্তু যদি শুধুমাত্র পচে যাওয়া দ্রব্য, ফলমূল, শাকসবজির খোসা এগুলো ফেলতে থাকি আমরা, তাহলে সেখানে যেমন বিভিন্ন প্রাণীর জীবাণু বা কেঁচোর সাহায্যে বিয়োজন ঘটে জৈব সার উৎপাদন করা হয়। এবং এইটা যখন একটা কমার্শিয়াল ভাবে বা বাণিজ্যিক ভাবে বা কোনো একটা কৃষক নিজের প্রয়োজনে যখন একটা বৃহৎ জায়গা জুড়ে করে, সেই পদ্ধতিটিকে আমরা কম্পোস্টিং বলি, অর্থাৎ জৈব সার বা সারের উৎপাদন, কম্পোস্টিং। ঠিক আছে, কি কি কম্পোস্ট হয় আর কি কি হয় না? দেখো, ডেয়ারি প্রোডাক্টস, এই যে বিভিন্ন তোমার তৈলজাত যে বিভিন্ন পদার্থগুলো, চর্বিজাত বিভিন্ন পদার্থ, ডিমের খোসা, এগুলো কিন্তু সহজে দ্রবীভূত হয় না। ঠিক আছে, ওষুধের বিভিন্ন বা ওষুধের বিভিন্ন যে স্ট্রিপগুলো হয়, ভেঙে যাওয়ার কাঁচ, তারপর বিভিন্ন স্টিকার হয়, তারপরে শক্ত কোনো কার্ডবোর্ড বা পিচবোর্ড, তারপরে বাড়ির কি বলবো ইট টুকরো, কাঁকড় বালি, এগুলো সহজে কিন্তু জৈব সারে দ্রবীভূত হতে পারে না। কি কি হয়, আমরা শাক সবজি, তারপরে ছোটখাটো গাছ, তারপরে গাছের ডালপালা, সবজির খোসা, ফলের খোসা, নষ্ট হয়ে যাওয়া বাদাম বা সবজির বিভিন্ন সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট কাগজ, কাগজের টুকরো, কফি, টি, পেপার স্ক্র্যাপ, এগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। কতটা গর্ত করা হয়? গ্রামাঞ্চলে বাড়ির কাছাকাছি যে স্থান রয়েছে সেখানে 15 থেকে 20 ফুট লম্বা, কারণ এটা বেশ বড় যেহেতু কম্পোস্টিং পদ্ধতি, 15 থেকে 20 ফুট লম্বা এবং 5 থেকে 8 ফুট চওড়া, আর 2 থেকে 5 ফুট গভীর একটা গর্ত করা হবে। ঠিক আছে, এই গর্ত করে সেখানে গৃহস্থালী এবং কৃষিজাত এবং পশুপালনের যেগুলো জৈব ভঙ্গুর, যেগুলো দ্রবীভূত হতে পারে, সেই বর্জ্যগুলোকে জমা করা হয়। এই যে গর্তটা করা হলো 15 ফুট থেকে 20 ফুট, 5 থেকে 8 ফুট এবং 2 থেকে 5 ফুট গভীর, এই গর্তকে কি বলা হয়? ম্যানিওর পিট বলা হয়। ঠিক আছে, এরপর ওই গর্ত ভরাট হলে তার পাশে একইভাবে গর্ত করে জৈব বর্জ্য জমা করা হয়। তাহলে গর্তের সঙ্গে সঙ্গে বর্জ্য জমা করা হলো, জমা করে দেখো এই যে কি হচ্ছে, প্রথমে গাছ, এখানে গাছ হয়েছে, তার আগে এখানে দেখো সবজি খোসা, এগুলো খেয়ে দিয়ে সেখান থেকে আমরা নোংরাটা ফেলছি, ফেলে এই মাটির সাথে ফেলা হলো। কেঁচো বা বিভিন্ন প্রাণী তারা বিয়োজন ঘটাচ্ছে, বিয়োজন ঘটিয়ে এটাকে আবার সম্পূর্ণ মাটিতে ফেরত নিয়ে আসলো, আবার সেখানে আমরা কিন্তু গাছ রোপণ করতে পারছি। এরকম ভাবে কম্পোস্টিং হয়ে যাচ্ছে, এই দ্রব্যটা এখানে ফেলেছিল, ফেলে এরকম কম্পোস্টিং হয়ে যেতে পারে বা হয়ে যায়। যে কেঁচোর বিভিন্ন সেখানে থাকলে সেটা আরো তাড়াতাড়ি কম্পোস্টিং হয়ে যায়। এই যে কম্পোস্টিং, এই নির্দিষ্ট কম্পোস্টিংটাকে আমরা 3টি ভাবে উৎপাদন করতে পারি। কি কি সেই পদ্ধতিগুলো? একটা হচ্ছে অবায়বীয় পদ্ধতি, 2 নম্বর হচ্ছে বায়বীয় পদ্ধতি, 3 নম্বর হচ্ছে ভার্মি কম্পোস্টিং পদ্ধতি। তো কি কি পদ্ধতি, পদ্ধতিগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে শোনো, সেটা কিভাবে করা হয়। প্রত্যেকটা পদ্ধতি কিন্তু তার আলাদা আলাদা ভাবে করা হয়। বর্জ্যের ওপরে যেটা অবায়বীয় পদ্ধতি, সার কম্পোস্টিং করার জন্য কি করা হচ্ছে, বর্জ্যের ওপরে মাটি চাপা দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে দিলে কি হলো, অক্সিজেনের অনুপস্থিতিতে এই বর্জ্যের মধ্যে অণুজীব সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এই অণুজীব যখনই সৃষ্টি হচ্ছে তখন বিক্রিয়া ঘটে, ফার্মেন্টেশন হচ্ছে। ফার্মেন্টেশন হওয়ার ফলে এখানে নাইট্রোজেন এবং ফসফেট সমৃদ্ধ কম্পোস্ট সারে পরিণত হচ্ছে। কি হচ্ছে? নাইট্রোজেন এবং ফসফেট সমৃদ্ধ কম্পোস্ট সারে পরিণত হচ্ছে। এটা হলো অবায়বীয় পদ্ধতি। আর বায়বীয় পদ্ধতিটা কি? বর্জ্যের সঙ্গে গোবর মেশানো হচ্ছে। গোবর, গোবর চেনো তো? আচ্ছা, এই গোবর মিশিয়ে
বায়ুর সংস্পর্শে রেখে এটাকে 2 থেকে 4 মাস রেখে দেওয়া হয়। তার ফলে এখান থেকে যে সার উৎপন্ন হয় সেটাকে বলা হচ্ছে জৈব সার। তাহলে তোমাদের যদি জিজ্ঞাসা করা হয় বায়বীয় পদ্ধতিতে যে সার উৎপন্ন হয় তাকে কি বলে? জৈব সার। আর অবায়বীয় পদ্ধতিতে যে সার তৈরি হয় নাইট্রোজেন ও ফসফেট সমৃদ্ধ কম্পোস্ট সার। ঠিক আছে? তাহলে অবায়বীয় পদ্ধতি আর বায়বীয় পদ্ধতি। 3 নম্বর হচ্ছে ভার্মি কম্পোস্টিং। বর্জ্যের সঙ্গে এক বিশেষ লাল কেঁচো মিশিয়ে দেওয়া হয়, মিশিয়ে দিয়ে তার উপরে কি করা হচ্ছে? বর্জ্যের উপরে মাটি চাপা দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে কেঁচো কি করে? কেঁচোকে আমরা কি বলি? কৃষকের বন্ধু বলি। এই কেঁচো মাটিকে এরকম ভাবে মাটিকে উর্বর করে দিয়ে মাটির মধ্যে বায়ু চলাচল করতে সাহায্য করে এবং কেঁচো নিজেরও পুষ্টি সাধন এখানে করতে পারে, করে এই নাইট্রোজেন সমৃদ্ধ মলত্যাগ করলে তা জৈব সারে পরিণত হয়। ভার্মি কম্পোস্টিং, যেটা কেঁচোর সাহায্যেই যে কম্পোস্টিংটা করা হয় সেটা হচ্ছে ভার্মি কম্পোস্টিং। তাহলে কটি পদ্ধতি সম্পর্কে জানলাম আমরা? 3টি পদ্ধতি। কি কি সেগুলো? অবায়বীয় পদ্ধতি, বায়বীয় পদ্ধতি আর তার সাথে সাথে হচ্ছে ভার্মি কম্পোস্টিং। তাই 3টি পদ্ধতি সম্পর্কে সবাই জানলে তোমরা। আচ্ছা, এরপরে রয়েছে যে লেজিওনিয়ার্স। কি এটা? এটা নরওয়েতে স্ক্রাবার থেকে একটা সৃষ্ট রোগ, এই লেজিওনিয়ার্স। ঠিক আছে? আচ্ছা, এই যে কম্পোস্টিং সুবিধা কি কি? সুবিধা হচ্ছে এই পদ্ধতিতে জৈব দ্রব্য মাটিতে মিশে বজ্র অস্তিত্ব হারিয়ে ফেলে। তাহলে মাটিতে মেশার ফলে কি নিজের যে অস্তিত্বটা সম্পূর্ণ হারিয়ে গেল। এবং জৈব সার কি করছে? মাটির উর্বরতা বৃদ্ধি করছে, বেড়ে যাচ্ছে, তাই না? আর অসুবিধা কি হচ্ছে? এই প্রক্রিয়ায় প্লাস্টিকের মতো জৈব অভঙ্গুর বা তেজস্ক্রিয় যে বিভিন্ন পদার্থ, কলকারখানার অজৈব বর্জ্য পদার্থ, এগুলো কিন্তু সহজে অপসারণ করা যায় না। এটা একটা অসুবিধা। কিন্তু সুবিধা কি? আমরা যদি রাসায়নিক সার ছাড়া জৈব সারের সাহায্যে চাষ করতে চাই তাহলে কিন্তু আমরা সহজেই সেটা করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এইখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্নগুলো আমি তোমাদের সামনে এখানটাতে রেখেছি। দেখো যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং সেই ভরাটকরণ, পৃথকীকরণ, কম্পোস্টিং এর বিভিন্ন পদ্ধতি, এইগুলো আমি এখানটা তোমাদের কাছে রেখেছি। এবং এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে খুব ভালোভাবে টেক্সট বই থেকে বা পাঠ্যপুস্তক থেকে একটু দেখে নেবে। এরপরেও যদি কোথাও কোনো সমস্যা থাকে পরবর্তী ক্লাসের শুরুতেই আমাকে জানাবে যে এই নির্দিষ্ট জায়গাতে সমস্যা হচ্ছে, তাহলে আমরা সেই সমস্যাটা অবশ্যই মেটানোর চেষ্টা করব। ঠিক আছে? সবাই প্রশ্ন নোট ডাউন করে নিয়েছো? খুব ভালো। আচ্ছা, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আমরা আবার এর পরবর্তী যে অংশ সেইটুকু আমরা আলোচনা করব, অর্থাৎ তরল ব্যবস্থাপনা আর গ্যাসীয় ব্যবস্থাপনা। ঠিক আছে? তো সবাই খুব ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ।